হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি এই শীতে খুব ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের লাইক শেয়ার কমেন্টস দেখে আমি বুঝতে পারছি আমার গল্প তোমাদের একেবারেই চলছে না, কিন্তু কি করব, মাঝপথে থামিয়েও দিতে পারছি না। তো তাড়াতাড়ি শেষ করব। ভালো থেকো, টাটা, বাই। দরজা ঠেলে খুলতে গিয়েও আয়ুর হাতটা থেমে গেল। একটা ফুপিয়ে কান্নার শব্দ পেয়ে আধ খোলা দরজার ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকালো। সামনে দেখতে বড্ড অবাক হলো। সুগা বিছানায় হেলান দিয়ে মেঝেতে স্থিরভাবে বসে আছে, আর ওর বুকের উপর মাথা রেখে শক্ত করে জড়িয়ে আছে জিমিন। আয়ু চলে যাবার আগে শেষবারের মতো সুগাকে দেখতে এসেছিল। ভাগ্যিস এসেছিল, নয়তো এত সুন্দর দৃশ্যটি মিস করে যেত। আয়ুর মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। আয়ু মনে মনে বলে উঠল, আমার কাছে এতদূর অবধি ছিল জিমিন। তুই যখন ছিলি না, তোর ভালোবাসাকে এতদিন পর্যন্ত আগলে রেখেছি আমি। আজ সত্যি সত্যি আমি নিশ্চিন্ত হয়ে কায়ের কাছে ফিরে যেতে পারবো। যতদিন তোর বাহু ডরে শোকা থাকবে, ততদিন কোনো আঘাত, কোনো যন্ত্রণা ওকে ছুঁতে পারবে না। হৃদয়হীন শোকাকে আবার নিজের রঙে রাঙিয়ে দে জিমিন। তোদের দুজনের জন্য শুভকামনা রইল। ভালো থাকিস। আয়ু এক পা করে পিছিয়ে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এবার আয়ু শোকার বাড়ির দিকে তাকিয়ে ভগবানের কাছে একটা প্রার্থনা করলো, ওদের আর কষ্ট দিও না তুমি। কখনো তোমার কাছে আমার জন্য কোনো কিছুই প্রার্থনা করিনি। আজ শুধু ওদের ভালো থাকার কামনা করছি। কেটে গেছে আরো কয়েকটা ঘন্টা। ঘরের মধ্যে থাকা অন্ধকার আরো গাঢ় হয়েছে। জিমিন সুগার বুকে মুখ গুজে আবার প্রশ্ন করলো, আমাকে সব সত্যি কথা বলুন প্লিজ। আমি সবটা জানতে চাই। কেন জানতে চাও? আপনি বলবেন নাকি আমি ওই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করবো? কি নাম যেন? আয়ু? না, আমি বলছি। এক মিনিট দাঁড়ান, আমি আলোটা জ্বালিয়ে দিই। জিমিন উঠতে গেলেও হাতে টান পড়লো। পিছু ফিরে তাকালো, সুগা ওর হাতটা চেপে ধরে আছে। জিমিনকে তাকাতে দেখে সুগা অস্পষ্ট সুরে বলল, আলো জ্বেলো না জিমিন। আজ এই ঘরটা যেমন অন্ধকারে ডুবে গেছে, আমার জীবনটাও ঠিক তেমনই অন্ধকারে ঢাকা। আর সে অন্ধকার জীবনের গল্প আলো জ্বালিয়ে করা যায় না। জিমিন কোনো উত্তর না দিয়ে ফের সুগার পাশে এসে বসে পড়ল। বলুন, আমি কে? সুগা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তোমার নাম পার্ক জিমিন। তোমার মায়ের নাম কিম সিউক জিন। ব্যাস, এইটুকুই পরিচয় আমি জানি তোমার। আর কিছু জানি না তোমার সম্পর্কে। আমার সাথে আপনার কি সম্পর্ক? জিমিনের প্রশ্নে সুগা তার জীবনের পাস্ট বলতে শুরু করলো। সুগা সবে কলেজের গেটে পা দিয়েছে, এমন সময় পিছন থেকে একটা মেয়ে এসে ওর কাঁধের উপর চেপে বলল, এই রাক্ষস, আমাকে ছেড়ে কলেজে ঢোকার সাহস কি করে হলো তোর? এই সুগার চুলগুলো ধরে টানতে লাগলো। সুগা তো রীতিমতো চেঁচিয়ে উঠলো, এই জিমিন, ছাড় প্লিজ। আরে ছাড় না, উফ লাগছে তো। লাগুক, আরো বেশি করে লাগাবো। কাল দেখছিলাম তো খুব ওই আয়ুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা হচ্ছিল। আয়ু আমার কেবলই বন্ধু, আর কিছুই না জিমিন। জিমিন এবার সামনে আসলো। বন্ধু হোক কি ছাতার মাথা, যাই হোক, তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে না, তোমার চোখ তুলে নেবো আমি। মেরে হাত পা ভেঙে একবারে বসিয়ে রাখবো। ভুলে যেও না, ক্যারাটেতে আমি ব্ল্যাক বেল্ট। বলে নিজের সামনে চুলগুলো ফুদিয়ে উড়িয়ে পিছনে হাঁটতে শুরু করলো। সুগা তো অসহায়ের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। কিছুটা এগিয়ে গিয়ে জিমিন পিছন ফিরে ভ্রুকুচকে বলে উঠলো, এই যে মিষ্টি সুগা বিলাই, ওরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমার পেছন পেছন আসুন। সুগা একটা ঢোক গিলে ওর পেছন পেছন যাওয়া শুরু করলো। ক্লাস শেষে বেরিয়ে জিমিন সুগার ডিপার্টমেন্টে গেল। সেখানে গিয়ে শুনলো সুগা কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে বেরিয়ে গেছে। আর অন্যদিকে চলছিল ক্যান্টিনে অন্যরকম কাহিনী। প্লিজ সুগা, একটা গান কর। তোর গানের গলা তো জাস্ট অসাধারণ। প্লিজ জাস্ট একটা। পারবো না। প্লিজ সুগা, একটা। আচ্ছা জ্বালাতন তো, ঠিক আছে করছি। সেখানে আরো যারা ছিল তারা বেশ আনন্দিত হলো। সুগা গিটারটা হাতে তুলে টেবিলের উপর উঠে বসলো। তারপর গিটারের সাথে তার সুর মেলালো।
সুগা এতক্ষণ চোখ বন্ধ করে গান করছিল। হঠাৎই চোখ খুলে দেখলো আশেপাশে কেউ নেই। সুগা গিটারটা রাখতে রাখতে বলল, অদ্ভুত তো, সবাই আমাকে গান গাইতে বলে চলে গেল। হঠাৎই পেছন থেকে কেউ একজন বলে উঠল, কেন? আমি তো শুনছি। সুগা পিছনে তাকিয়ে দেখলো জিমিন দরজার সামনে দেওয়ালে ঠেস দিয়ে বুকে হাত জোড়া ভাঁজ করে ওরই দিকে তাকিয়ে আছে। সুগা একটা ঢোক গিলে বলল, ও আমি তুমি? আমি তুমি কি? সুগা হঠাৎ একটা টেট স্পেল দিয়ে দিল, না না কিছু না। জিমিন এগিয়ে গিয়ে সুগার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। এই জিমিন, আবার কি হলো? এই ছাড়, উফ, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? রাত 12টায় পুরো কলেজ ক্যাম্পাস ফাঁকা। ক্যাম্পাসের মাঝে একটা গাছের তলায় বসে সুগা গান করছে, আর ওর সামনে জিমিন বসে ঢুলছে। অনেকক্ষণ ধরে জিমিনের ফোন বাজছে, কিন্তু বারে বারে সেটা কেটে দিচ্ছে। আবার ফোনটা বাজতেই সুগাকে হাত দেখিয়ে থামিয়ে ফোনটা রিসিভ করলো। মা, আমি বললাম তো আজ আমি আমার ফ্রেন্ডের কাছে আছি, অত টেনশন করছো কেন? আজ আমি এখানেই থাকবো, কাল সকালে বাড়ি ফিরবো বলে কটপট করে সুগার দিকে তাকালো। সুগা মুখটা নিচু করে দিল। ফোনটা রেখে জিমিন বলে উঠল, থামলি কেন? আবার শুরু কর। সুগা আবার শুরু করলো। সুগার গলা আস্তে আস্তে ভেঙে আসছে। কোনো মতে কাতর কণ্ঠে বলে উঠল, প্লিজ জিমিন, আর না, আমি আর পারছি না। 90 হয়েছে সবে, আরো 10 আছে। প্লিজ আর না, আমার খুব কষ্ট হচ্ছে। হোক কষ্ট। সুগা শুকনো মুখ করে আবার শুরু করলো, তবে এক লাইনের বেশি না। হঠাৎ করে কাশি শুরু হয়, সুগার গলা থেমে গেল। জিমিন তাড়াতাড়ি ব্যাগ থেকে জল বের করে সুগার মুখে ধরলো। সুগাও জলটা তাড়াতাড়ি খেতে গিয়ে জোরে বিষম খেলো। জিমিন তো তাড়াতাড়ি সুগার পেটে চাপড়ে মাথায় ফু দিতে লাগলো। সুগা ছলছল চোখে জিমিনকে দূরে সরিয়ে দিয়ে বলল, সর, এত দরদ দেখাতে হবে না, 8-10 বার ঠিক হয়ে যাবে। থাক, আর দরকার নেই। না, করেই দি। আর অমনিও দয়া জিনিসটা তোর সাথে না খাপ খায় না। আমি আবারও ঠিক 10 বার করে নিতে পারবো। আমাকে এত কষ্ট দিচ্ছিস তো, দেখবি তুই যাকে সবচেয়ে বেশি ভালোবাসবি তাকে কাছে পেয়েও হারাবি তুই। খুব করে তাকে পেতে চাইবি, কিন্তু পাবি না। এটাই সুগার কথা, মনে রাখিস। ঠাস করে একটা থাপ্পড় আছড়ে পড়লো সুগার গালে। জিমিন রাগে চোখ মুখ লাল করে ফেলেছে। সুগার কলারটা টেনে ধরে বলল, হাউ ডিয়ার ইউ? এইসব অভিশাপ না কখনো সত্যি হয় না, বুঝলি? আর তুই কি বলি, আমি তোকে কষ্ট দিচ্ছি? একবার বারণ করার পরেও কেন তুই আয়ের সাথে কথা বলছিলিস? বারণ করেছিলাম তো নাকি আমি? তার উপর আমার গান শোনানো হচ্ছিল, তাই বলে এভাবে কষ্ট দিবি? আমি তোকে কষ্ট দেব নাকি ভালোবাসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মিস্টার সুগা, আর সেখানে আমি অন্য কারোর হস্তক্ষেপ সহ্য করব না। সুগা এবার বিড়বিড় করে বলল, কিন্তু ব্যাপারটা তো আমাকে নিয়ে, অন্য কেউ মানে? জিমিন এবার হুট করে সুগাকে জড়িয়ে ধরলো। জানোই তো আমি একটুতেই হুট করে লেগে যাই, তাহলে কেন আমাকে রাগাও তুমি? জিমিন, অনেক রাত হয়েছে, বাড়ি যাও, কাল সকালে তোমাকে কিছু কথা বলার আছে আমার। আমি এখন তোমার সাথে যাব মিস্টার সুগা। কি? আমার বাড়ি? কেন আমার বাড়ি কেন যাবে? আমার ইচ্ছে হয়েছে তাই যাব। না, তুমি এখন নিজের বাড়ি যাও, এত রাতে আমার বাড়ি যেতে হবে না। তাছাড়া আমার বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। ওয়াও, তাহলে তো আরো ভালো, আজ তো আমি তোমার সাথেই যাব। কিসব বলছো? জিমিন সাথে সাথে চোখ মেলে দিল। বুঝতে পারছো না বুঝি কি বলতে চাইছি? আজ সারা রাত তুমি আর আমি একসাথে একটু একটু করে কাছাকাছি আসবো, চোখে চোখ রাখবো, ঠোঁটে ঠোঁট মেশাবো, আর তোমার। সুগা এবার না বলে চেঁচিয়ে উঠলো। জিমিন এবার হেসে উঠলো। আরে গল্প করব, তুমি আর আমি আজ সারা রাত গল্প করবো, চলো। সুগাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জিমিন। সুগার পিছন থেকে বলে যাচ্ছে, জিমিন আজ বাড়িতে কেউ নেই, প্লিজ আজ না, অন্য কোনোদিন তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, সেদিন বাবার সাথে তোমার আলাপও করিয়ে দেব, প্লিজ। আজ মানে আজই যাব সুগা। সুগা জানে
জিমিনের হাত থেকে ছাড়া পাওয়া এই মুহূর্তে কোনো আর উপায় নেই। যদি এত রাত না হতো তবে ওর হাত ছেড়ে ঠিক পালিয়ে যেত সুগা, কিন্তু এভাবে একটা মেয়েকে রাস্তায় ফেলে রেখে পালাতে পারবে না। তাই অজ্ঞাত জিমিনকে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। আরো কিছুক্ষণ পর বাড়ি পৌঁছানোর পরে দোলনায় বসে আছে জিমিন, পাশে তো সুগা চুপচাপ বসে আছে। সুগা, তোমার গলায় কি এখন কষ্ট হচ্ছে? না, এখন ঠিক আছে। আমি খুব বাজে তাই না সুগা? তোমাকে অনেক কষ্ট দিই? তুমি তো পুরো একটা গুন্ডি। সাথে সাথে জিমিন সুগার পিঠে একটা চাপড় মেরে দিল। ও রিয়েলি? তারপর সুগার কলার চেপে ধরে বলল, কিন্তু আমার হাত থেকে যে তোমার রক্ষা নেই, বুঝছো সুগা? তাহলে কি এটাই বলছো আমি ফেসে গেছি? অফকোর্স। আচ্ছা, তোমার কি সেজন্য দুঃখ হচ্ছে? না, মোটেও দুঃখ হচ্ছে না। তোমাকে আমার একটা কথা বলার আছে। বলো। মানে তুমি আমাকে প্রপোজ করেছিলে, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি। তাই আমি বলতে চাই যে আমিও তো তোমাকে। জিমিন সুগাকে থামিয়ে দিল। আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম তোমার রুমে। তুমি আজ একটু কষ্ট করে ছাদে ঘুমিও। কেন? আমাকে কি বিশ্বাস হয় না? তোমার উপর পুরো বিশ্বাস আছে সুগা, কিন্তু নিজের উপর বিশ্বাস নেই। আমার আজ তোমাকে দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি, তাই দূরে থেকো আমার থেকে। কিন্তু আমার যে তোমাকে কিছু বলার ছিল, কাল শুনবো তোমার কথা। আর যদি কখনো বলতে না পারি তাহলে? সুগা, তুমি এখানে আছো, আমিও, তাই কাল শুনবো। জিমিন শীষ দিতে দিতে চলে গেল। সুগা সেখানে বসে মাথা চুলকোতে লাগলো। জিমিন সিঁড়ির কাছ থেকে উকি মেরে মনে মনে বলল, অনেকদিন আমি সহ্য করেছি, এবার তুমিও দেখো প্রেমের ব্যথা কাকে বলে। আগে ছটফট করো, তারপর শুনবো ভালোবাসার কথা। বলে হাসতে হাসতে রুমে চলে গেল। সুগা তো নিজের মনে নিজে বলে উঠল, আজও তুই বলতে পারি না সুগা, তোকে দিই না কিচ্ছু হয় না, ঠিক করে একটা কাজও হয় না। এত ছোট্ট একটা কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছিস। দুজন যখন স্বপ্ন দেখছিল এক ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়ার জন্য, তখন ভাগ্য ওদের আড়ালে অন্যরকম আয়োজন করতে শুরু করেছিল। ভালোবাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হয়েছিল সবাই। জিমিন সকালে উঠে বাড়ি চলে গেছে। আজ ওর মনটা বেশ খুশি আছে। সুগা নিশ্চিত আজ ওকে ভালোবাসার কথাই বলবে, তাই আজ ও সুগার মনের মতো করে সাজবে। রেডি হয়ে নিচে আসতে মিসেস জিন বললেন, জিমিন, তোর সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ মা, বলো। তোর রিওকে মনে আছে তো, তোর বাবার বন্ধুর ছেলে? হ্যাঁ মনে আছে। তোর বাবা সবসময় চেয়েছিল যেন এই বাড়ির জামাই হয়, আর তুইও সেদিন বলেছিলি তোর লাইফে তেমন কেউ নেই, তাই আজ ওদের সন্ধ্যা এখানে আসতে বলেছি। তোর এঙ্গেজমেন্টের ডেটটা ফিক্সড করে নেব আজ। তুই আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস তো। কিন্তু মা, বাকি কথাটা বলা হলো না। মিসেস জিনের ফোন বেজে উঠল। না না, এটা হতে পারে না, এক্ষুনি সুগাকে জানাতে হবে সব আমার। বইয়ের ব্যাগটা সোফায় ছুড়ে ফেলে সুগার নাম্বারে ডায়াল করলো জিমিন। সুগা সবে বাইকে উঠতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে নিল। হ্যাঁ বাবা, বলো। আপনি কি পেশেন্টের কেউ হন? আমি হসপিটাল থেকে বলছি, আপনি জলদি এখানে চলে আসুন, পেশেন্টের কন্ডিশন খুব খারাপ। আমার বাবার কি হয়েছে? রোড অ্যাক্সিডেন্ট, একটা ট্রাকের সাথে ধাক্কা লেগেছে ওনার গাড়িতে। পুলিশ এসে ওনাকে ভর্তি করেছেন এখানে। বাকি কথাটা আর শোনা হলো না। সুগার পাগলের মতো দৌড়াতে লাগলো। কিছু শোনার বা কিছু ভাববার অবস্থায়ও নেই। এই পৃথিবীতে বাবা ছাড়া যে আর কেউ নেই ওর। এইদিকে সুগাকে ফোনে না পেয়ে জিমিন কলেজে এলো, কিন্তু সবাই বলল সুগা আজকে কলেজেই আসেনি। শেষমেশ নিরুপায় হয়ে সুগার বাড়িতে গেল, কিন্তু সেখানে তো গেটে তালা মারা, বাড়িতে কেউ নেই। জিমিন বাইরের সিঁড়িতেই বসে পড়ল। সুগাকে যে এই কথাটা জানাতেই হবে। এদিকে হসপিটালে সুগা অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে। চুল উস্কো খুস্কো, চোখ মুখ ফুলে রয়েছে, কিন্তু মিস্টার জি হোক সুগার বাবা সাংঘাতিকভাবে জখম হয়েছেন। কিছুক্ষণ আগে সুগা গিয়ে ওনার বন্ডে সই করে দিয়েছে। সুগা মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে ডক্টর এলেন। আপনি মিস্টার জেরোপের কেউ হন? আমি ওনার ছেলে। বাবা কেমন আছেন? দেখো,
আমরা পুরো চেষ্টা করছি ওনাকে বাঁচানোর, কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ। উনি বড় জোর 8 ঘন্টা স্টে করবেন। উনি তোমাকে একবার দেখতে চাইছেন। অপারেশন থিয়েটারে গিয়ে তোমাকে একবার দেখা করতে হবে। আমরা ভেতরে ঢোকার পারমিশন কাউকে দিই না, কিন্তু ওনার জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছি। তুমি ভেতরে যাও। সুগা টলমল পায়ে সেদিকে এগিয়ে গেল। বাবার সামনে দাঁড়িয়ে সিঁড়ি উঠেছে সে। এই কি অবস্থা হয়েছে? মিস্টার জিওফ সুগাকে দেখে একটু হেসে ওকে কাছে ডাকলেন। সুগা পাশে বসতে গিয়ে বললেন, সুগা, আমার আলমারিতে একটা ডায়েরি, ওটা দেখ। সে আদো আদো বলা সরজনে এবার থমকে গেল। ততক্ষণে উনি চির ঘুমের দেশে পাড়ি জমিয়েছেন। সুগা ঢুকরে কেঁদে উঠল। আজ পৃথিবীতে অনাথ হয়ে গেল চিরদিনের জন্য। সুগা ওর ঘরের বারান্দার দোলনায় বসে আছে, চোখ স্থির দূরের আকাশে। পিছনে হালকা পদ শব্দ পেয়ে সুগা পিছন ফিরে তাকালো। জিমিনি এসেছে। চির পরিচিত মুখটা দেখে আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে। কেমন এলোমেলো হয়ে গেছে মেয়েটা। গলার কাছ থেকে ওড়নাটা মাটিতে লুটিয়ে পড়েছে। সুগা একবার ওর দিকে তাকিয়ে ফিরিয়ে নিল। জিমিন অভিমানী সুরে বলে উঠল, আমি তোর কখনো আপন হতে পারিনি, তাই না? কতবার ফোন করেছি তোকে এই কদিন, একবার তো ফোনটা রিসিভ করতে পারতিস যে আঙ্কেল। বাকি কথাটা গলার কাছে আটকে গেল। এখানে কেন এসেছিস তুই? জিমিন বিস্মিত চোখে সুগার দিকে তাকিয়ে দুপা এগিয়ে এলো। তুই জানিস না আমি কেন এসেছি এখানে? না। সুগা, আমি তোকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু মা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। অনেকবার বারণ করতে গিয়েছিলাম, কিন্তু কিছু না কিছু ঘটনা আমাকে আটকে দিচ্ছে। তুই প্লিজ আমাকে বিয়ে করে নে। আমি জানি একবার বিয়ে হয়ে গেলে মা কিছুই বলতে পারবে না, কিছুই করতে পারবে না। সুগা পিছন ফিরে হা হা করে হেসে উঠল। সুগাকে হাসতে দেখে জিমিন অবাক চোখে ওর দিকে তাকালো। তোকে এই কথাটা কে বললো, আমি যে তোকে ভালোবাসি? সুগা, আমি জানি। ভুল জানিস তুই, আমি তোকে ভালোবাসি না। আর এইসব ভালোবাসা প্রেম আমার দ্বারা হবে না। জিমিন কাছে এসে সুগার শার্ট খামচে ধরে বলল, প্লিজ সুগা, এরকম বলিস না। অনেক আশা নিয়ে আমি তোর কাছে এসেছি। তুই যদি আমার থেকে মুখ ফিরিয়ে নিস তাহলে আমার প্রথম প্রেম চিরকাল অপূর্ণ থেকে যাবে। প্লিজ সুগা, এমনটা করিস না। সুগা যেমন হাত সরিয়ে ওকে দূরে ঠেলে দিল। জাস্ট শেট আপ। কয়েকদিন ভালো করে কথা বলেছি বলে এমন না যে তোকে ভালোবেসে ফেলেছি, বুঝলি? তাহলে সেদিন আমি ছাদ থেকে চলে আসার পর নিজের মনের যে কথাগুলো বলছিলি সেগুলো কি মিথ্যা? সুগা চমকে ফিরে থাকা দেখেও সামলে নিল নিজেকে। তাহলে সেদিন জিমিন ওর সব কথা শুনেছে, কিন্তু ওদের নিচে চলে গিয়েছিল। তাহলে জিমিন সুগার কাছে এগিয়ে গেল। কি হলো, উত্তরটা দে। অস্বীকার করতে পারবি কি কথাটা? ওটা তো জাস্ট মজা করেছিলাম। আমি জানতাম তুই আমার কথাগুলো শুনছিলি, তাই ওটা বলেছিলাম। বাই দ্য ওয়ে, তুই কি করে ভাবলি যে এই সুগার তোকে ভালোবাসবে? তোর মতো একটা মেয়েকে? লিসেন, তুই আমার পায়ে নৌকের যোগ্য নস, বুঝলি? নাও জাস্ট লিভ মাই রুম, গেট আউট। জিমি কথাটি শুনে পিছিয়ে গেল। এই কোন সুগাকে দেখছে আজ সে? এটা তো সেই সুগা নয় যাকে ভালোবাসে। না, এটা কিছুতেই হতে পারে না। জিমিন পিছিয়ে যেতে যেতে নর্মস্বরে বলে উঠল, তুই যা খুশি বলে নি সুগা, কিন্তু এই জিমিনের হাত থেকে এত সহজে তুই উদ্ধার হতে পারবি না। তোকে আমার কাছে ফিরে আসতে হবে। একদিন দেখে নিস, কারণ আমি তোকে সত্যি ভালোবাসি, নিজের থেকেও বেশি। তুই এইসব বলে আমার হাত থেকে রেহাই পাবি না। শুনেছিস তো মিস্টার সুগা? তুই আমার ছিলিস আর আমার থাকবি। আই লাভ ইউ সুগা, শুনতে পাচ্ছিস? আই লাভ ইউ। জিমিন পিছন ফিরে দৌড়াতে লাগলো। জিমিন সবচেয়ে যে জিনিসটাকে ভালোবাসে সেটা হলো ওর আত্মসম্মান বোধ। আর সুগা ওর সেই দুর্বল জায়গাতে আঘাত করলো। সুগাও যে বড্ড ভালোবাসে জিমিনকে। তাহলে এমনটা কেন হলো? বারান্দায় গিয়ে জিমিনের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল সুগা। জিমিন চোখের আড়াল হতেই মেজের উপর বসে পড়লো। কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, যাস না প্লিজ জিমিন, আমার উপর অভিমান করে যাস না প্লিজ। তোর চোখে কোনোদিন জল আসতে দেব ভাবিনি আমি, কিন্তু আজ দেখ আমার জন্যই তোর চোখে জল এসেছে। কিন্তু আমি যে তোর মাকে কথা দিয়েছি তোকে তাদের হাতে তুলে দেওয়ার, আমার কাছে যে আর কোনো উপায় নেই। আমার যে কোনো পরিচয় নেই। এই পৃথিবীতে আমি একজন অবৈধ সন্তান ছাড়া আর কিছুই নয়।
তুই যে আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে, কিন্তু আমার উপর অভিমান করে যাস না প্লিজ। তোর ঘৃণা নিয়ে যে আমি বেঁচে থাকতে পারবো না জিমি। মাটিতে বসে হাওমা করে কাঁদতে লাগলো সোগা। আজ ভরসা দেওয়ার মতো, পাশে দাঁড়ানোর মতো, ওকে আঁকড়ে ধরার মতো কেউ নেই, ওর পাশে কেউ নেই।